আজকের ভিডিওতে আমরা দেখব এক রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনার গল্প, যেখানে রাতের অন্ধকারে ঘটে যায় অস্বাভাবিক একটি ছটছের ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1990 বা 95 সালের দিকে যে পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে কিন্তু হাজার পার্থক্য। তখন কিন্তু এত আধুনিক প্রযুক্তি বা আইসিটি বলেন, এআই বলেন, তখন তো ছিলই না বলা যায়। মানুষের তখন বিনোদনের প্রধান মাধ্যম কি ছিল? ছিলই তো আপনার খেলাধুলা, বিশেষ করে গ্রাম অঞ্চলে হাডুডু খেলা, অথবা বিভিন্ন সন্ধ্যা হলেই বিভিন্ন আড্ডা, এগুলো হতো। পাশাপাশি কিছু সিনেমা হলও তখন চলতো, খুব কম। সব জায়গায় যে সিনেমা হল এটা কিন্তু অ্যাভেলেবেল না। কোনো কোনো জায়গায় সিনেমা হল থাকতো, সে সিনেমাতে হলে দেখা যেত যে সপ্তাহে একটি বা দুটি এপিসোড হইতো, মানুষজন উৎসাহ নিয়ে দেখতো। আর সিনেমা হলে কিন্তু দিনের বেলায় চলতো না, সে সময় দেখা যাইতো সন্ধ্যার দিকে একটা এপিসোড হইতো, সন্ধ্যা 6টার থেকে 9টা একটা, আবার রাত 9:30 পর থেকে 11:30। আর সিনেমা শেষ হতে হতে তো আপনার 11:30, তারপরে তো সিনেমা শেষ হওয়ার পর বন্ধু বান্ধবদের মধ্যে রিভিউ যে ব্যাপারটা থাকে, আজকে সিনেমা কেমন লাগলো, এমন করে প্রায় রাত 12টায় বেজে যায়। আর ওই 12টা যখন বেজে যায় তখন মানে আজকের মতন এত তো প্রযুক্তি ছিল না বা এত তো যানবাহন ছিল না যে আসলাম আর চলে আসলাম, ঠিক না? তখন তো মানুষের ম্যাক্সিমামই চলাচল করতে হচ্ছে আপনার পায়ে হেঁটে অথবা সাইকেলের মাধ্যমে। সাইকেল থাকতো, তবে খুব কম। যারা একটু উচ্চবিত্ত বলা যায় তাদের এই সাইকেলটা ছিল, সাইকেলটা কিন্তু তখন অ্যাভেলেবেল না। তবে প্যাডেল চালিত ভ্যানটা কিন্তু অ্যাভেলেবেল ছিল সেই সময়। কারণ যারা হচ্ছে বিভিন্ন মাল বহন পরিচালনা এই প্যাডেল ভ্যানটা ইউজ করতো। এই যে রফিক সাহেবের একটা বিশেষ ঝোঁক ছিল, সে প্রচুর সিনেমা দেখতো। এবং দেখা যাইতো যে যে কোনো একটা নতুন সিনেমা যখন বাজারে আসতো, তখনই সে সঙ্গে সঙ্গে দেখে নেওয়ার চেষ্টা করতো। এই রফিক সাহেব একদিন মাঠ থেকে কাজকর্ম সেরে সেরে এসেছে। তখন সে সন্ধ্যার দিকে চার দোকানে শুনতে পায় যে একটা নতুন সিনেমা এসেছে। তখন সে তো সিনেমাটা দেখতে হবে। এখন সে চিন্তা করলো যে রাত 9টার দিকে দিকে যাব, কারণ অলরেডি তো তখন সন্ধ্যা বেজে গেছে। তাই রাত 9টার দিকে গেলে 9:30টার দিকে এপিসোডটা দেখতে পাবে। সে উদ্দেশ্যে সে বের হয়েছে। রফিক সাহেবের সাথে শুধুমাত্র রফিক সাহেবের যাইতো কেমন ব্যাপার না, তার সাথে অনেক বন্ধু বান্ধবও যাইতো সিনেমা দেখতে। কিন্তু সেদিন কি হয়েছিল, সেদিন হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। আর এই বৃষ্টির মধ্যে তো অনেকে তো অত ইচ্ছুক ছিল না। তবে রফিক সাহেবের সিনেমা দেখা লাগবে এমন একটা অবস্থা। তাই সে সিনেমা হলের দিকে রওনা হয়েছে। এবং সিনেমা হলের যে দূরত্ব, তার বাসা থেকে মোটামুটি 6 কিলোমিটার দূর। সে 6 কিলোমিটার দূরে যাবে, সিনেমা দেখে রাত 12টার দিকে আসবে। এটা তো অসুবিধা নাই। সিনেমা হলে গিয়েছে, সিনেমা দেখেছে, সিনেমা শেষ হয়েছে 11:30 12টার কাছাকাছি। এরপরে সে বাড়ির দিকে রওনা হয়েছে। এখন অত রাতে যদি প্যাডেল চালিত ভ্যানও থাকে, তাতে বৃষ্টি, তখন তো আপনার মানুষজন না থাকার কথাই বেশি, বা মানুষজন থাকলেও যে যার মতন বাসায় চলে গেছে। তাই রফিক সাহেব চিন্তা করলো যে সে হেঁটে হেঁটে বাসায় চলে যাবে, 6 কিলোমিটারের দূর। তখনকার মানুষের কিন্তু হাঁটার অনেক অভ্যাস ছিল, এখনকার মতো না যে ভাই 20 মিনিট হাঁটার পরে দেহ আর চলে না, এমন না। তখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে মানে হাঁটাহাঁটি করতো এবং প্রচুর হচ্ছে পরিশ্রম করতো। ওকে, তাহলে সে হাঁটা শুরু করছে। তার বাসা থেকে সিনেমা হলের মধ্যে যে বিষয়গুলো আসে, এখানে সিনেমা হলে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা সরাসরি মেন রাস্তা, সরাসরি মেন রাস্তা দিয়ে আপনি যাইতে 6 থেকে 7 কিলোমিটার পরে। তবে যদি সে একটু ব্যাক সাইড দিয়ে নামে, সেক্ষেত্রে তার মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স হয়। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি 1.5 থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স কমে যাচ্ছে। তখন রফিক সাহেব চিন্তা করলো যে মেন রাস্তা দিয়ে যাওয়ার থেকে শর্টকাট নেওয়া উত্তম। অলরেডি রাত 12টা বেজে গেছে আর মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেজন্য রফিক সাহেব হাঁটা শুরু করছে। যেহেতু পেছন রাস্তা বা শর্টকাট রাস্তা দিয়ে আসার চেষ্টা করছে, মানে বাগানের ভেতর দিয়ে রাস্তা, সেই রাস্তার একটু বর্ণনা আপনাদের আমার দেওয়া উচিত ঘটনা বোঝার জন্য। ওই যে রাস্তাটা যখন আসবে, তখন আসার সময় একটা কবরস্থান পড়বে। কবরস্থান পার পার হওয়ার পরে 4 রাস্তার মোড় পড়বে। 4 রাস্তার মোড় পার হওয়ার পর
একটা বড় একটা বাগান পড়বে, তারপরে তার হচ্ছে একটা মিডিয়াম রাস্তা গ্রামের মধ্যে চলে যায়, যে আঁকা বাঁকা পথ, এই রাস্তার মাধ্যমে সে আসবে। এখন এই যে রাস্তাটা, এই রাস্তা সম্পর্কে টুকটাক দুর্নাম ছিল যে রাতের বেলায় অনেক সমস্যা হয়। তবে রফিক সাহেব কিন্তু প্রচন্ড একটু সাহসী মানুষ, যে এসব ভূত পেট এগুলোকে সে বিশ্বাসই করে না, তার এমন কথা। সে হাঁটা শুরু করছে, মোটামুটি আপনার 2 কিলো চলে এসেছে। 2 কিলো আসার পরে তার সমস্যা হয় না, কিন্তু 2 কিলো আসতে আসতে তার কিন্তু অনেক রাত হয়ে গেছে, বা শরীরে একটু ক্লান্তি হয়ে গেছে। মানে এই যে 2 কিলো যে আসলো, তার সাথে যে কোনো অ্যাবনর্মাল ঘটনা বলেন, কোনো রকম কিছু, কোনো কিছু হয় না স্বাভাবিকভাবে। কিন্তু এই যে গোরস্থান যখন পাইছে, এই গোরস্থান থেকে তার মূল ঘটনা শুরু হয়। যখন গোরস্থানে আসে, তখন মনে হচ্ছে যে তার পিছনে কে যেন আসছে, নুপুর পায়ের আওয়াজ। তখন রফিক সাহেব চিন্তা করে যে এত রাতে নুপুর পায়ে কে হাঁটাহাঁটি করছে বা কে পিছন পিছন আসছে। সে ঘুরে দেখার চিন্তা করবে, তার আগেই যে কিছুক্ষণ যাওয়ার পর দেখে যে সে নুপুরের আওয়াজ আর পাওয়া যাচ্ছে না। তখন রফিক সাহেবের মাথায় আসলো যে অনেকক্ষণ সিনেমা দেখছে এবং দেহ অনেকক্ষণ পথ হাঁটাহাঁটি করছে, দেহের একটা ক্লান্তি, এজন্য সে মনে করে একটা হ্যালোসিনেশনের ব্যাপার হইতে পারে। যখন কবরস্থানের মাঝ বরাবর এসেছে, মানে কবরস্থানের মধ্যে দিয়ে আসছে না তিনি, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে রাস্তা। আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন, কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, মিডিল দিয়ে না। যখন মাঝ বরাবর এসেছে, তখন আবার সেম শব্দ তিনি শুনতে পায়। তখন তো রফিক সাহেব একটু, কি হচ্ছে পিছনে নুপুরের আওয়াজ, তিনি মানে একটু ধন্দ লেগে গেছে এবং তার গা কিছুটা ভারী হয়ে গেছে। সে কিন্তু পিছনে একবারও তাকায়নি। যদিও সে ভূত পেতে বিশ্বাস করতো না, তবে এটা বিশ্বাস করতো যে রাতের বেলায় পিছন থেকে যদিও দেখতে হয়, মাথা ঘোরানো যাবে না, সম্পূর্ণ দেহ ঘোরাতে হবে। সে হাঁটা শুরু করছে, তার পিছন পিছনে আওয়াজটা ক্রমাগত ভাবে একই ডিস্টেন্সে বা একই সাউন্ডে আপনার কাছে শুনতে পাচ্ছে রফিক সাহেব। সে এক সময় সম্পূর্ণ দেহ ঘুরিয়ে পিছন দিকে তাকায়, দেখো কিচ্ছু নাই, ধু ধু পান্ত, রাতের নির্জনতা। রাতে শুধুমাত্র যে জোনাকি পোকার যে আওয়াজ, গুবরে পোকার আওয়াজ, এই একটা শব্দ। রাতের যে একটা পরিবেশের যে অনুভূতি, এই অনুভূতি ব্যতীত কিছু নাই সেই রাস্তায়। সেই রাস্তায় রফিক সাহেব একজন নির্জন ব্যক্তি, এবং তার মাথার উপরে তখনও অবিরাম টিপ 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 করে বৃষ্টি পড়ছে। রফিক সাহেব তখন আবারও পথ চলা শুরু করলো। এখন পথ চলা শুরু করতে করতে যখন সে কবরস্থান পার হয়ে চার রাস্তা মোড়ের সামনে যখন এসেছে, তখন সে ওই যে বাগানের কথা বললাম, ওই বাগানের যে শুরুর মুখে দেখছে কে যেন দাঁড়িয়ে আছে। মানে অপরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে প্রথমে বিষয়টা মনে করছে, যেহেতু পিছনে কিছু একটা ঘটনা ঘটেছে, তার হ্যালোসিনেশন সে দেখছে। সে চোখ ভালোভাবে দেখার পরেও দেখে যে দূরে একটি অবয়বের মতো দাঁড়িয়ে আছে। রফিক সাহেব একবার ভাবে কি, আসলে কি এটা কি মানুষ না অন্য কিছু। মানে তার ভিতরে একটা ভয় কাজ করছে। সে তখন সামনে কি যাবে কি যাবে, এ নিয়ে একটা মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। যেহেতু এখানে ছিল চারটা রাস্তা, চারটা রাস্তার সামনের দিকে গেলে তার বাড়ি পাওয়া যাবে, আর ডান হাটে মানে যদি আমি ডান বরাবর যাই, মানে রাইট সাইডে যাই, আবার একটু হাঁটলে একটা মোড় পড়বে, ওই মোড়ের বাম দিকে প্রবেশ করলে তার বাড়ি পাওয়া যাবে। এখন রফিক সাহেবের তো একটু মানে ধন্দ পড়ে গেছে, আসলে কে সামনে আছে, সে ভয় আগাতে পারছে না। তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি রাইট সাইডে হাঁটাতে শুরু করব, ওই সামনে আমি যাবই না বাগানের ভিতর দিয়ে। এই রাইট সাইডে রাস্তা সে ধরছে। তবে মনে রাখতে হবে যে এই রাইট সাইডের রাস্তায় যাওয়ার পর একটা পুল পড়বে। এই পুলটা হচ্ছে কি কালভার্ট টাইপের, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, এই যে কালভার্ট টাইপের পুল। এই পুলের পর হচ্ছে ওইখানে একটা কি গাছ আছে, কি গাছ, বাবলা গাছ। এই বাবলা গাছ নিয়েও কিছুটা মানে কুকথা ছিল, তবে ওই মাথায় তখন আসেনি রফিক সাহেবের।
সে রাইট সাইড দিয়ে হাঁটা শুরু করছে। এখন রাইট সাইড দিয়ে হাঁটা শুরু করছে, তার গা কিন্তু অলরেডি ভার ভার হচ্ছে। রাস্তায় যে একটা মানুষ, কিছু মানুষ নেই। হাঁটতে হাঁটতে আবারও সে 30 মিনিট হাঁটার পরে ওই যে পুল, যে কালভার্ট, ওই কালভার্টের সামনে এসেছে। কালভার্টের সামনে আসার পরে ওই যে বাবলা গাছতলায় দেখে যে একটা নারী অবয়ব বসে আছে। তখন রফিক সাহেবের চিন্তা আসে যে এত রাতে এখানে কোনো মহিলা বসে থাকতে পারে। তিনি আবার রফিক সাহেবের কৌতূহল হচ্ছে যে কি বসে আছে এত রাতে। যেহেতু গ্রাম, তো গ্রামে কম বেশি কিন্তু সবাই সবাক চিনে। রফিক সাহেবের একটু কাছে যাইতেও ভয় লাগে, কারণ মেয়ে মানুষ ব্যাপার, কে না কি মনে করে। আবার তার একটা উৎসাহ কাজ করছে যে কে এত রাতে বসে আছে এখানে। রফিক সাহেব এক পা করে তার দিকে আগাচ্ছে। রফিক সাহেব যখনই সে মেয়েটার মুখ দেখতে যাবে, মানে মেয়েটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে বসে আছে, রফিক সাহেব ডান দিকে মাথা ঘোরা মুখ দেখতে গেলে মেয়েটি বাম দিকে মুখ ঘোরা নেয়। আবার বাম দিকে যখন রফিক সাহেব যায় মুখ দেখতে, তখন মেয়েটার ডান দিকে মুখ ঘোরা নেয়। অর্থাৎ মেয়েটা তার মুখ কোনো রকমই দেখতে দেবে না। আর ওই মেয়েটার দেহে থেকে এত পরিমাণ তাপ নির্গত হচ্ছে, মানে রফিক সাহেবের ভাষ্যমতে যেহেতু বৃষ্টি পড়ছে এবং সেদিন হালকা ঠান্ডার দিন, ওই মেয়েটার দেহ থেকে প্রচুর পরিমাণে তাপ, এবং এত তাপ নির্গত হচ্ছে তার গা গরম গরম অনুভূত হচ্ছে তার ভাষ্যমতে। এরপরে এরপরে হচ্ছে কি, রফিক সাহেব রফিক সাহেবের দিকে ওই নারী অবয়ব, বা মানে রফিক সাহেব বারবার যে চেষ্টা করছে তার মুখ দেখতে যাওয়ার, তখন নারী অবয়বটি মাথা একবারে 360 ডিগ্রি কোণে ঘুরে তার দিক তাকাইছে। এটা দেখে তো রফিক সাহেবের জান, তো আর জানে তো পানি নাই। একটা মানুষ যখন 360 ডিগ্রি মাথা ঘুরে সম্পূর্ণ মাথা পেছনের দিকে আসে, তখন তার ভাবতে বাকি থাকে না যে আসলে কি ঘটনা ঘটছে তার সাথে। মানে ওই নারী মুক্তির যে অবয়ব, সে বর্ণনা রফিক সাহেবের ভাষ্যমতে বর্ণনা দেওয়াই যাবে না, এত ভয়ঙ্কর। তার চোখগুলো মানে জল 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 করতেছিল, এবং মুখ থেকে মানে আগুনের ফুলকির মতন লালার মতন কিছু বের হচ্ছিল। এই জিনিসটা দেখে মানে রফিক সাহেব দৌড়াবে না চিৎকার করবে, এর কোনো একটা কাজই করছে না। কিন্তু মনে মনে সে এত ভয় পেয়েছে, মানে সে কোনো রকম কোনো কিছু চিন্তা না করে চিল্লাতে এক দৌড়। আর তখন নারী অভয় পিছন থেকে বলতেছিল যে আজকের মতন বেঁচে গেলি তুই, আজকের মতন বেঁচে গেলি, আজকের মতন বেঁচে গেলি। এই চিৎকার করতে করতে রফিক সাহেব যখন লোকালয়ে প্রবেশ করে, এক বাড়ির সামনে যায়, তখনকার দিনে তো এত তো ভালো আধুনিক স্ট্রাকচার ছিল না যে বাড়ি ঘর মজবুত। তো টিনের বেড়া বা বাঁশের বেড়া থাকে, ওই বাড়ির ঘরে বাঁশের বেড়া ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে গেছে, যে অজ্ঞান হয়ে গেছে। ওই বাড়ির লোকজন ভাবছে নিশ্চয়ই চোর মোর এ জাতীয় কিছু এসেছে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে ফেলছে। বাড়ির লোকজন বের হয়েছে ঘুম ভেঙে, তখন দেখে যে এই রফিক সাহেব অজ্ঞান হয়ে সেন্সলেস অবস্থায় আছে। ওরা তাকে সেবা সুস্থতা করে তার বাড়িতে হচ্ছে খবর দেওয়া হয়, বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায়। এখন রফিক সাহেবের ঘুম ভাঙে হচ্ছে সকালবেলায়, এবং তিনি এ সকল সকল কিছু গ্রামবাসীকে জানায়। গ্রামবাসী কি করে, একটি কবিরাজকে খবর দেয়। কবিরাজের বাসা ছিল সেই গ্রাম থেকে 2 গ্রামে পরে। কবিরাজ আসে। কবিরাজ আসার পরে মানে আসার পরে হচ্ছে তার কাছ থেকে সকল ঘটনা শোনে, এবং সেই জিনটাকে হাজির করার চেষ্টা করে। হাজির কোনো রকম জিনটা হয় না। কবিরাজ সাহেব অনেকক্ষণ চেষ্টা করার পর জিনটা কোনো রকম হাজির হয়। হাজির হওয়ার পর জিনটাকে প্রশ্ন করা হয় যে কেন, যে রফিক মিয়াকে ভয় দেখানো হয়েছে, মানে যেরকম প্রশ্ন করা হয়ে থাকে কবিরাজ যেমন করে থাকে। তখন জিন বলে যে ওই যে জিন বলে যে ওর পিছন যখনই হচ্ছে কবরস্থানের পিছন থেকে ওর হচ্ছে আমি পিছু লেগেছে, কারণ ও কবরস্থানের এক পাশে কবরস্থানকে অপবিত্র করছে। অপবিত্র করা মানে কবরস্থানের যে দেওয়াল ছিল, রাস্তার সাথে দেওয়াল, ওই দেওয়ালে ওইখানে সে পেশাব করছে। আমি ওকে মেরেই ফেলতাম।
ওর ভাগ্য জোরেও বেঁচে গেছে। জিন এগুলো রফিক মানে কবিরাজকে বলছে। তখন কবিরাজ বলছে যে কি করলে তুমি একে ছেড়ে দেবে? জিন তো কোনো রকম ছাড়তে রাজি না, যে তাকে বলছে আমি শেষ করে ছাড়বো। অনেক অনুরোধ বিনোদ করার পরে যে এই যে জিনটা এক পর্যায়ে এই সিদ্ধান্তে আসে যে তাকে 3 কেজি কালো মিষ্টি আর 1 কেজি সাদা মিষ্টি ওই কবরস্থানের যে ওই দেওয়াল দেওয়াল বরাবর, মানে কবরস্থানে ঢুকতে গেটের সামনে রাত 12টার দিকে রফিক সাহেবের একা যাই দিয়ে আসতে হবে। তাহলে আমি আর তাকে কিছু করব না। দিতে হবে 1 সপ্তাহের মধ্যে। একটা কিন্তু ডিউরেশন দিয়ে যায় 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে না দিলে কিন্তু ওর আরো ক্ষতি হবে। তখন কবিরাজ ওই ফ্যামিলিকে জানায়, রফিক সাহেবের ফ্যামিলিতে। তারপরে হচ্ছে রফিক সাহেব তার মানে কবিরাজকে সঙ্গে করে নিয়ে তিনি যায়। কবিরাজ ওই 4 রাস্তার মোড়ে পর দাঁড়া ছিল। আর হচ্ছে রফিক সাহেব সে মিষ্টি দিয়ে কোনো রকম পিছে তাকানো যাবে না, না তাকিয়ে চলে আসে। এরপর হচ্ছে আর রফিক সাহেবের সাথে কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা এ ঘটনা থেকে এখান থেকে আমরা এই একটা শিক্ষা নেব যে আমাদের কবরের পবিত্রতা রক্ষা সহ যেগুলো যেখানে সেখানে রাতের বেলা পেশাব করা উচিত নয়। এমনকি কোনো গাছতলাতেও নয়। পেশাবের জন্য নির্দিষ্ট স্থান আমাদের করা উচিত, যেখানে সেখানে আমরা করব না, কারণ এটা করলে কিন্তু অনেক আমাদের ক্ষতি হতে পারে। আহ, এই এমনও কি ঘটনা শুনতে আমরা পেয়ে থাকি যে রাতের বেলায় কোনো ময়লা আবর্জনা বাইরে নিক্ষেপ করতে হয় না। এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকে। এইটাই ছিল আজকের ঘটনা। যদিও অত ভয়ঙ্কর না হলেও কিন্তু ঘটনা থেকে শিক্ষামূলক ব্যাপার রয়েছে। সব ঘটনা যে অতি ভয়ঙ্কর হবে এমনটা ব্যাপার না। আর আমরা ঘটনা অতিরঞ্জিত করে বর্ণনা করি না, যেটা হয় আমরা সেটা বলারই চেষ্টা করি। ধন্যবাদ রফিক সাহেবকে তার সুন্দর ঘটনা পাঠানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট নিয়ে আমাদের ঘটনাগুলো শোনার জন্য। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও সামনে এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।